আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে নতুন আরো একটি ক্লাস নিয়ে। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা যশোর বোর্ড 2020 এই পরীক্ষাটিতে যেই বহু নির্বাচনী প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। তো দেখো বন্ধুরা, প্রশ্নের শুরুতেই আমাদের ক নাম্বার মানে 1 নাম্বার এবং 2 নাম্বার এই প্রশ্নটি সলভ করার জন্য আমাদের ছোট্ট একটা উদ্দীপক পড়তে হবে। উদ্দীপকে কি বলা হয়েছে? মিস্টার রাজন ব্যাংক ঋণ নিয়ে রপ্তানি বাণিজ্য করতে ইচ্ছুক, এতটুকু একটা উদ্দীপক। আমাদের 1 নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে? 1 নাম্বার প্রশ্নটিতে আমাদের বলেছে ব্যাংক ঋণ দেওয়ার সময় তার হিসাবে কোনটি সৃষ্টি করবে। খেয়াল করে দেখো, ব্যাংক ঋণ দেওয়ার সময় তার হিসাবে কোনটি সৃষ্টি করবে। দেখো বন্ধুরা, আমরা যখন ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকি তখন আমাদের ঋণ আমানত সৃষ্টি হয়, অর্থাৎ 1-এর উত্তর হবে ক। এখন প্রশ্ন হতে পারে ঋণ আমানত এই জিনিসটা আসলে কি? দেখো বন্ধুরা, যখন আমরা ব্যাংক থেকে ঋণ নেই, ব্যাংক কিন্তু কখনোই আমাদেরকে নগদ টাকা দেয় না। আমরা ব্যাংক থেকে ঋণ নিতে গেলে ব্যাংক আমাদের ওই টাকাটুকুই আমাদের হিসাবে জমা করে দেয়। অর্থাৎ এই যে আমার টাকাটা, আমি ব্যাংক থেকে যে টাকাটা ঋণ নিলাম ওই টাকাটাই আমার ব্যাংক হিসাবে তখন জমা থাকবে। ওই জমাকৃত টাকাটার নামই হচ্ছে ঋণ আমানত। এরপরে 2 নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে? বলা হয়েছে মিস্টার রাজন ঋণ গ্রহণ করতে পারবে সোনালী ব্যাংক থেকে, জনতা ব্যাংক থেকে আর বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক হচ্ছে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক থেকে কোনো ব্যক্তি চাইলেও ঋণ নিতে পারবে না, আর মিস্টার রাজনের পক্ষে এটা কখনোই সম্ভব না। অর্থাৎ আমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর হবে 1 ও 2, অর্থাৎ 2-এর উত্তরও হচ্ছে ক। দেখো বন্ধুরা, আমাদের 3 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? বলা হয়েছে কোন ক্ষেত্রে ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের পরিসমাপ্তিতে আদালতের সম্পৃক্ততা থাকে। আমরা একটা একটা করে দেখি। দেখো, গ্রাহকের মৃত্যু হলে, যদি কোনো গ্রাহক মারা যায় তাহলে এখানে আদালতের কোনো দরকার নেই, এমনি ব্যাংক এবং গ্রাহকের যে সম্পর্ক ওই সম্পর্কটির পরিসমাপ্তি ঘটবে। গ্রাহক প্রতারণা করলে তো ব্যাংকই সম্পর্ক বাদ দিয়ে দিবে, এখানে আদালতের দরকার নাই। দীর্ঘকাল লেনদেন বন্ধ থাকলে, যদি আমরা ব্যাংকের সাথে দীর্ঘদিন লেনদেন বন্ধ রাখি, ব্যাংক একা একাই কি করবে? আমাদের সাথে তার যে একটা সম্পর্ক রয়েছে সম্পর্কটি ছিন্ন করে ফেলবে। অর্থাৎ বাকি থাকলো কি? শুধুমাত্র খ নাম্বার, গ্রাহক দেউলিয়া হলে, এটাই উত্তর। এবং দেখো, যদি কোনো গ্রাহক দেউলিয়া হয়ে যায়, এমন একটা গ্রাহক কিন্তু নিজেকে নিজে দেউলিয়া ঘোষণা করতে পারে না। অর্থাৎ আমি যদি গিয়ে বলি ভাই আমি দেউলিয়া, এই কথা কিন্তু কেউ বিশ্বাস করবে না। আমি যদি নিজেকে দেউলিয়া ঘোষণা করতে চাই তাহলে আমার আদালতে শরণাপন্ন হইতে হবে এবং আদালত আমাকে দেউলিয়া ঘোষণা করবে যে হ্যাঁ জনাব উজ্জ্বল সে এখন দেউলিয়া, তার কাছে যে টাকা পয়সা পাবা কেউ টাকা পয়সা চায়ও না, এরকম করে বলে দিবে। অর্থাৎ 3-এর উত্তর হবে খ। এরপর আমরা 4 নাম্বার প্রশ্নে যাই। দেখো, একটি বৃহৎ ব্যাংক কয়েকটি দুর্বল ব্যাংকের অধিকাংশ শেয়ার ক্রয় করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করলে তাকে বলে গ্রুপ ব্যাংক। দেখো বন্ধুরা, একটা ব্যাংকের অধীনে যদি অন্য আরো অনেকগুলো ব্যাংক পরিচালিত হয় তখনই সেটাকে আমরা কি বলি? গ্রুপ ব্যাংক বলি। এখানে বলে দিচ্ছে যে একটা বড় একটা ব্যাংক কয়েকটা দুর্বল ব্যাংকের অধিকাংশ শেয়ার কিনে ওইগুলোকে পরিচালনা করছে, অর্থাৎ এটার উত্তর কি হবে? গ্রুপ ব্যাংক। অর্থাৎ 4-এর উত্তর গ। এরপরে 5-এ কি বলা হয়েছে? 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে বাংলাদেশের ব্যাংকগুলোর বিরাষ্ট্রকরণ প্রক্রিয়া বা বিরাষ্ট্রীয়করণ প্রক্রিয়া শুরু হয় কোন দশক থেকে? বন্ধুরা, স্বাধীনতার পর থেকেই আমাদের যে রাষ্ট্রীয় ব্যাংকগুলো রয়েছে সেগুলোকে বিরাষ্ট্রীয়করণ প্রক্রিয়াটি শুরু হয়, অর্থাৎ এটার উত্তর হবে 80-র দশক। কারণ আমরা সবাই জানি যে আমাদের দেশ স্বাধীন হয় 1971 সালে, যেটা 80-র দশকের মধ্যেই পড়ে। অর্থাৎ 5-এর উত্তর হবে গ। তো দেখো বন্ধুরা, আমাদের 6 নম্বর প্রশ্নটি কি ছিল? আমাদের 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে হামিদ সাহেব আন্তর্জাতিক ব্যবসায়ের ক্ষেত্রে সর্বদা এম ব্যাংকের সহায়তা গ্রহণ করেন। এম ব্যাংক কি ধরনের সহায়তা প্রদান করে? দেখো বন্ধুরা, ভালো মতো উদ্দীপকটা একবার খেয়াল করি, প্রশ্নটা একবার খেয়াল করি। হামিদ সাহেব সে কি করে? আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বা আন্তর্জাতিক ব্যবসায়ের ক্ষেত্রে সর্বদা এম ব্যাংকের সহায়তা গ্রহণ করে। আর প্রশ্নটি হচ্ছে এম ব্যাংক কি ধরনের সহায়তা প্রদান করে? বন্ধুরা, এম ব্যাংক সহায়তা প্রদান করে প্রত্যয়নপত্র ইস্যু করে। যখনই বন্ধুরা আমরা বৈদেশিক বাণিজ্য দেখব বা আন্তর্জাতিক বাণিজ্য দেখব তখনই কিন্তু কি আমাদের উত্তরটি হবে
প্রত্যয়নপত্র, অর্থাৎ 6 এর উত্তর হচ্ছে খ। এরপরে 7 নম্বর প্রশ্নটি আমরা দেখি, নিচের কোন মন্তব্যটি সঠিক? দেখো ক নম্বরে বলা হয়েছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংক গঠিত। কখনোই না, কারণ কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে কি বাংলাদেশ ব্যাংক, এবং বাংলাদেশ ব্যাংকের প্রধান উদ্দেশ্য হচ্ছে জনগণের কল্যাণ সাধন করা। তার মানে কি 1 নম্বর অর্থাৎ ক নম্বর আমাদের উত্তর না। এরপরে খ নম্বরে বলা হচ্ছে মুদ্রা বাজারের অভিভাবক হলো বাণিজ্যিক ব্যাংক। এই কথাটিও অসত্য, কারণ মুদ্রা বাজারের অভিভাবক হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এরপরে বলা হয়েছে যে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজারে ঋণ নিয়ন্ত্রণ করে। এই কথাটি সঠিক, অর্থাৎ আমাদের 7 এর উত্তর হবে গ। দেখো বন্ধুরা 8 নম্বর প্রশ্নে আমাদের কি বলা হয়েছে? 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে দক্ষ ব্যাংক ব্যবস্থার পূর্ব শর্ত কি? বন্ধুরা দক্ষ ব্যাংক ব্যবস্থার পূর্ব শর্ত হচ্ছে ব্যাংকের উপর গ্রাহকের আস্থা, অর্থাৎ আমাদের 8 এর উত্তর হবে খ। এরপর 9 নম্বর প্রশ্নে আমাদের কি বলা হয়েছে? একটি মেশিন কিনতে 21,000 টাকা প্রয়োজন। ক্রয়কৃত মেশিন থেকে আগামী 4 বছরে সে বার্ষিক 7,000 টাকা করে নগদ আন্তঃপ্রবাহ নিশ্চিত করতে পারবে। এই ক্ষেত্রে তার মেশিনের পেব্যাক সময় কত হবে? অর্থাৎ এই যে সে 21,000 টাকা বিনিয়োগ করতেছে এবং 4 বছরে প্রতি বছর যদি সে 7,000 টাকা করে ফেরত পাইতে থাকে, অর্থাৎ নগদ আন্তঃপ্রবাহ 7,000 টাকা করে হয়, তাহলে তার বিনিয়োগকৃত টাকা ফেরত পেতে কতদিন সময় লাগবে সেটাই আমাদের বের করতে বলা হয়েছে। তো দেখো বন্ধুরা পেব্যাক সময়ের নিয়ম হচ্ছে 2টি, অর্থাৎ আমরা যখন পেব্যাক সময় পদ্ধতির অঙ্ক করতে যাব তখন আমাদের নিয়ম হচ্ছে 2টি। একটা পদ্ধতিতে হচ্ছে যদি প্রতি বছর নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ অসমান হয় তখন আরেকটা পদ্ধতি, হয়তো ছক কেটে আমরা যে অঙ্কটা করি। আবার যখন প্রতি বছর নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ সমান হবে তখন আমরা এইভাবে অঙ্কটা করব। দেখো আমাদের এই প্রশ্নে যেই অঙ্কটি ছিল এটাতে কি প্রতি বছর নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ 7,000 টাকা, অর্থাৎ নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ সমান। এই ক্ষেত্রে সূত্রটি হবে দেখো পেব্যাক সময় বা পিবিপি, এটা সূত্র হচ্ছে কি প্রাথমিক বিনিয়োগ ডিভাইডেড বাই বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ। আমাদের প্রাথমিক বিনিয়োগ কত টাকা ছিল? 21,000 টাকা, অর্থাৎ সে 21,000 টাকা দিয়ে একটি মেশিন বা যন্ত্রপাতি কিনবে, এবং বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ ছিল 7,000 টাকা। আমরা যদি ভাগ করে দেই তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে যাব, সেটা হচ্ছে কি 3 বছর। তাহলে আমরা যদি একবার প্রশ্নের দিকে তাকাই, আমাদের 9 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ 3 বছর। দেখো বন্ধুরা আমাদের 10 নম্বর প্রশ্নটি কি ছিল? নির্দিষ্ট আয়ের মানুষের জন্য কোন ধরনের হিসাব উপযুক্ত? কেমন মানুষের জন্য বন্ধুরা? নির্দিষ্ট আয়ের মানুষের জন্য, অর্থাৎ যারা চাকরিজীবী আছে যাদের আয়ের পরিমাণ নির্দিষ্ট, অর্থাৎ বেড়ে যাওয়া বা কমে যাওয়ার সম্ভাবনা খুবই কম, তাদের জন্য সঞ্চয়ী হিসাব এটা উপযুক্ত একটা হিসাব তাদের জন্য, অর্থাৎ 10 এর উত্তর হবে খ। এরপরে 11 নাম্বারটা আমরা দেখি। দেখো প্রত্যয়নপত্র কার অনুকূলে ইস্যু করা হয়? বন্ধুরা প্রত্যয়নপত্র ইস্যু করা হয় রপ্তানিকারকের অনুকূলে, অর্থাৎ যিনি পণ্যটা রপ্তানি করবে, যিনি পণ্যটা বিক্রি করবে তার অনুকূলেই কি করা হয়? প্রত্যয়নপত্র ইস্যু করা হয়। অর্থাৎ আমাদের 11 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ। 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে যিনি ব্যাংক হিসাব খোলেন তাকে বলা হয় গ্রাহক বা আমানতকারী। আমরা তাকে গ্রাহকও বলতে পারি, আমরা তাকে আমানতকারীও বলতে পারি। যেহেতু আমাদের অপশনের মধ্যে গ্রাহক নেই, আমানতকারী আছে, তার মানে আমানতকারী সঠিক উত্তর। 12 নম্বর প্রশ্নের উত্তর হবে খ। দেখো বন্ধুরা আমাদের 13 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? বলা হয়েছে জনাব সোহেল ঢাকায় বেড়াতে গিয়ে এম ব্যাংকের একটি শাখা থেকে টাকা তুলে কেনাকাটা করেন। জনাব সোহেল এম ব্যাংকের কোন সেবা গ্রহণ করেছে? বন্ধুরা দেখো জনাব সোহেল ঢাকায় বেড়াতে গিয়ে, তার মানে কি আসলে সে ঢাকায় থাকে না, অন্য কোনো একটা জায়গায় থাকে। সে বেড়াতে গিয়ে কি করেছে? এম ব্যাংকের একটি শাখা থেকে টাকা উত্তোলন করেছে। দেখো বন্ধুরা আমাদের যেই ব্যাংকে হিসাব খোলা আছে ওই শাখা থেকে টাকা উত্তোলন না করে ওই ব্যাংকের অন্য কোনো শাখা থেকে যদি আমরা টাকা তুলতে পারি, তার মানে ওইটা হচ্ছে কি অনলাইন ব্যাংকিং। ওই ব্যাংকে একটা অনলাইন ব্যাংকিং এর সুবিধা রয়েছে। অর্থাৎ আমাদের 13 নম্বর প্রশ্নের উত্তর হবে ক অনলাইন ব্যাংকিং। খ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? ব্যাংক কিভাবে অধিক মুনাফা অর্জন করতে পারে? দেখো শুধুমাত্র ব্যাংক না, যে কোনো ধরনের প্রতিষ্ঠান তারা যদি অধিক মুনাফা অর্জন করতে চায় তাহলে তাদের ব্যয়ের পরিমাণ সংকুচিত করতে হবে। অর্থাৎ আমাদের 14 নম্বর প্রশ্নের উত্তর হবে খ ব্যয় সংকোচন করে।
15 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে দেখো, বলা হয়েছে জাতীয় অর্থনীতির সমৃদ্ধিতে ব্যাংক জামানতের ভূমিকা হলো। দেখো, জাতীয় অর্থনীতির সমৃদ্ধিতে ব্যাংকের জামানত কি কি ভূমিকা রাখে? ব্যাংকের জামানত সঞ্চয় প্রবণতা সৃষ্টি করে। ব্যাংকের জামানত আমাদের কি করে? পুঁজি বা মূলধন গঠন করতে সহায়তা করে। এবং ব্যবসায় মুনাফা বৃদ্ধি, এটা আসলে ব্যাংকের জামানতের সাথে ব্যাপারটা যায় না। অর্থাৎ আমাদের 15 নম্বর প্রশ্নের উত্তর হবে 1 ও 2, অর্থাৎ ক। দেখো বন্ধুরা, আমাদের 16 এবং 17 নম্বর প্রশ্নের উত্তর করার জন্য ছোট্ট একটা উদ্দীপক পড়তে হবে। আমরা উদ্দীপকের দিকে খেয়াল করি। জনাব লাবু সাবান তৈরির জন্য ভারী যন্ত্রপাতি 10 বছরের জন্য একটি প্রতিষ্ঠান থেকে ভাড়ায় নেন। অর্থাৎ তিনি একটা সাবান তৈরির কারখানার জন্য সাবান তৈরি করবে এবং সে এই যন্ত্রপাতিটা না কিনে অন্য কোনো একটা প্রতিষ্ঠানের কাছ থেকে ভাড়ার বিনিময়ে মেশিনটি নিয়ে আসে বা যন্ত্রপাতিটি নিয়ে আসে। প্রশ্নটি ছিল, জনাব লাবু সাবান তৈরির ক্ষেত্রে কোন উৎস ব্যবহার করেছে? বন্ধুরা, এটা নিঃসন্দেহে লিজিং। লিজিং কেন? দেখো, আমাদের এই আধুনিক যুগে বিনিয়োগের অভিনব একটা পদ্ধতি হচ্ছে লিজিং। লিজিং মানে কি? আমরা বড় কোনো যন্ত্রপাতি ক্রয় না করে অন্য কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে যন্ত্রপাতিটা ভাড়ায় নিয়ে আসবো, ভাড়া করে নিয়ে আসবো। অর্থাৎ ওই যন্ত্রপাতির বিনিময়ে মাসিক তাকে একটা টাকা প্রদান করব। এর বিনিময়ে আমরা কি করব? মেশিনটা ব্যবহার করব। এতে করে কি হবে? ওই যন্ত্রপাতিটা কেনার জন্য আমাদের জন্য যে অনেক বড় পরিমাণে একটা অর্থ খরচ করতে হতো, ওইটার খরচ করতে হবে না। এটা হচ্ছে একটা সুবিধা। তো আমাদের 16 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ, লিজিং। 17 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? জনাব লাবু অর্থায়নের জন্য কোন বিষয়টিকে বেশি গুরুত্ব দিয়েছেন? বন্ধুরা, জনাব লাবু অর্থায়নের জন্য ঋণ মূলধন ব্যবহার, এই দিকটাকে কি সে বেশি গুরুত্ব দিয়েছে। এবং দেখো বন্ধুরা, একটা প্রতিষ্ঠানের জন্য ঋণ মূলধন ব্যবহার করা কিন্তু ভালো। কথা হইতে পারে যে ভাইয়া কেন ভালো? ঋণ মানে তো আমি আরেকজনের ধারের টাকায় ব্যবসা করতেছি। বন্ধুরা, যদি আমরা ঋণ মূলধন ব্যবহার করি তাহলে কিন্তু কি আমাদের করের পরিমাণ, অর্থাৎ সরকারকে যে আমরা কর দিব ব্যবসায় মুনাফার উপরে, ওই করের পরিমাণটি কম দিতে হবে। এই কারণে একটা প্রতিষ্ঠানের জন্য ঋণ মূলধন ব্যবহার করা অনেকাংশেই ভালো। অর্থাৎ আমাদের 17 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, ঋণ মূলধন ব্যবহার। দেখো বন্ধুরা, আমাদের 18 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? বলা হয়েছে বন্যা কোম্পানি 10% সুদে 2 লক্ষ টাকা ঋণ গ্রহণ করে, করের হার 40%। আমাদের জন্য প্রশ্নটি ছিল কোম্পানির ঋণ মূলধন ব্যয় কত? বন্ধুরা, ঋণ মূলধন ব্যয় এটা বের করার ছোট্ট একটা সূত্র কিন্তু আমরা জানি। সূত্রটি কি ছিল আমাদের? আমি এই পাশে দেখাই। দেখো, সূত্রটি ছিল কেডি সমান সমান বড় হাতের কেডি ইন্টু 1 - টি। এটি ছিল আমাদের ছোট্ট সূত্র। আমরা চাইলে এটা বাংলায় লিখতে পারতাম, কিন্তু বাংলায় লিখলে অনেক বড় হয় সূত্রটা, এই কারণে ছোট্ট করে ইংরেজিতে লিখলাম। কেডি কত দেওয়া আছে? অর্থাৎ কর সমন্বয় পূর্ব ঋণ মূলধন ব্যয় আমাদের দেওয়া আছে কত? 10%। এরপরে দেখো বন্ধুরা, সূত্রের 1, টি মানে হচ্ছে কি? ট্যাক্স রেট, করের হার কত পার্সেন্ট দেওয়া আছে? 40%, অর্থাৎ 0.40। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের উত্তর আসবে 6%। অর্থাৎ আমাদের 18 নম্বর প্রশ্নের উত্তর খ, 6%। এরপরে দেখো বন্ধুরা, আমাদের 19 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1 বছর পর শতকরা 10% মুনাফায়, অর্থাৎ 10 টাকার মুনাফায় বা 10% সুদে 100 টাকার ভবিষ্যৎ মূল্য কত? বন্ধুরা, খুবই সহজ একটা প্রশ্ন। 1 বছর পরে 10 টাকা মুনাফায় বা 10 টাকা সুদে 100 টাকার ভবিষ্যৎ মূল্য হচ্ছে 110 টাকা। অর্থাৎ আমাদের আসল 100 টাকা এবং ওই যে সুদ বা মুনাফা পাচ্ছি 10 টাকা, দুটা মিলে কত হয়? 110 টাকা। 19-এর উত্তর হবে খ, 110 টাকা। 20 নম্বরে কি বলা হয়েছে? নিচের কোনটি বিনিয়োগের একটি মূল্যায়ন প্রক্রিয়া? বন্ধুরা, আমরা বিনিয়োগটাকে মূল্যায়ন করি ক্যাপিটাল বাজেটিং এর মাধ্যমে বা মূলধন বাজেটিং এর মাধ্যমে। অর্থাৎ 20-এর উত্তর হবে ক, মূলধন বাজেটিং। এরপর দেখো বন্ধুরা, আমাদের 21 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? বলা হয়েছে কোনটি ঝুঁকিযুক্ত বিনিয়োগের উৎস? বন্ধুরা, ঝুঁকিযুক্ত বিনিয়োগ মানে চোখ বন্ধ করে সাধারণ শেয়ার। তার মানে কি? 21-এর উত্তর 4, 21-এর উত্তর ঘ, সাধারণ শেয়ার। এরপরে 22 নম্বর প্রশ্নে আমরা দেখি কোন ধরনের লভ্যাংশ নীতি অধিক নমনীয়? দেখো বন্ধুরা, কোন ধরনের লভ্যাংশ নীতি অধিক নমনীয়? নমনীয় মানে হচ্ছে পরিবর্তনশীল। দেখো বন্ধুরা,
স্থির লভ্যাংশের সাথে অতিরিক্ত লভ্যাংশের নীতি, এই ব্যাপারটা কি অনেক বেশি নমনীয় বা অনেক বেশি পরিবর্তনশীল বাকি সব অপশনগুলো থেকে। তাহলে 22-এর উত্তর হবে গ, স্থির লভ্যাংশের সাথে অতিরিক্ত লভ্যাংশ নীতি। এরপর দেখো বন্ধুরা 23 নাম্বারটা আমরা খেয়াল করি, কোনটির ক্ষেত্রে জামানত আবশ্যক? বন্ধুরা দুইটাই কিন্তু ঋণ, দেখো বন্ড এবং ডিবেঞ্চার দুইটাই একই ধরনের একটা জিনিস বা ওয়ান কাইন্ড অফ, দুটা একই, দুটার মধ্যে খুব বেশি পার্থক্য নেই। দুটার মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে বন্ডের মধ্যে জামানত লাগে, ঋণপত্র বা ডিবেঞ্চারের মধ্যে জামানত দরকার পড়ে না। অর্থাৎ 23-এর উত্তর হবে ক, বন্ড। দেখো বন্ধুরা আমাদের 24 নাম্বার প্রশ্নটি কি বলেছে, 24 নাম্বার প্রশ্নে আমাদের বলা হয়েছে কোন ধরনের চক্রবৃদ্ধিতে বিনিয়োগ করলে ভবিষ্যৎ মূল্য সর্বাধিক হবে। দেখো বন্ধুরা চক্রবৃদ্ধি আমরা সবাই অর্থের সময় মূল্য এই অধ্যায়টি খুবই ভালো মতো পড়েছি। দেখো চক্রবৃদ্ধি নির্দেশ করে এম, অর্থাৎ এম নির্দেশ করে একটা প্রতিষ্ঠানের বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যাকে। যদি আমরা মাসিক চক্রবৃদ্ধিতে বিনিয়োগ করি তাহলে আমাদের ভবিষ্যৎ মূল্য সর্বাধিক হবে, অর্থাৎ সবচেয়ে বেশি হবে। 24-এর উত্তর হবে ঘ, মাসিক চক্রবৃদ্ধি। দেখো বন্ধুরা আমাদের 25 নাম্বার প্রশ্নটি, 25 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে সুযোগ ব্যয় সম্পৃক্ত কোনটির ক্ষেত্রে। দেখো অর্থাৎ কোনটার ক্ষেত্রে সুযোগ ব্যয়ের একটা সম্পর্ক রয়েছে। দেখো ঋণ মূলধন ব্যয়, এ জায়গায় সুযোগ ব্যয়ের কোনো কিছুই নাই। অগ্রাধিকার, সাধারণ শেয়ার, এগুলোর মধ্যে মানে সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট এগুলোর কোনো কিছুই নাই। আছে হচ্ছে কি সংরক্ষিত আয়ের ক্ষেত্রে। সংরক্ষিত আয়ের ক্ষেত্রে কিভাবে আছে দেখো বন্ধুরা, সংরক্ষিত আয় কাকে বলে? সংরক্ষিত আয় এটার আরেকটা নাম হচ্ছে অবন্টিত মুনাফা। অর্থাৎ আমরা মুনাফার যেই অংশটুকু শেয়ার হোল্ডারকারীদেরকে বন্টন না করে প্রতিষ্ঠানে জমা রেখে দেই, কুক্ষিগতভাবে রেখে দেই, ওইটাকেই কি বলা হয়? অবন্টিত মুনাফা বা সংরক্ষিত আয়। এখন দেখো প্রতিষ্ঠান ওই সংরক্ষিত আয় বা অবন্টিত মুনাফায় প্রতি বছর বা প্রতি মাসে অল্প অল্প করে টাকা রাখতে রাখতে ওই তহবিলে কিন্তু একটা সময় শেষে অনেকগুলো টাকা জমা হয়ে যায়। এন্ড এই টাকাগুলো প্রতিষ্ঠান কি করবে? হয়তোবা প্রতিষ্ঠান ওই টাকাগুলো নিজের প্রতিষ্ঠানের মূলধন হিসাবে ব্যবহার করবে, আর নয়তোবা অন্য কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগ হিসাবে ব্যবহার করবে, যেখান থেকে তারা বছর শেষে বা একটা নির্দিষ্ট সময় শেষে মুনাফা অর্জন করতে পারবে। খেয়াল করে দেখো, তারা যদি কি করে, প্রতিষ্ঠান যদি নিজের প্রতিষ্ঠানে মূলধন হিসাবে ব্যবহার করে তাহলে অন্য প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে পারবে না। আবার যদি অন্য প্রতিষ্ঠানে বিনিয়োগ করে তাহলে কিন্তু কি সে নিজের প্রতিষ্ঠানে মূলধন হিসাবে ব্যবহার করতে পারবে না। এটাই কিন্তু আমাদের সুযোগ ব্যয়ের ধারণা ছিল যে একটি প্রকল্প ব্যবহার করার ফলে অন্য আরেকটি প্রকল্প ব্যবহার করতে না পারার যেই অক্ষমতা বা ব্যর্থতা, তাকেই আমরা কি বলতাম? সুযোগ ব্যয় বলতাম। অর্থাৎ 25-এর উত্তর হবে ঘ, সংরক্ষিত তহবিল। 26 নম্বর প্রশ্নে বলা হয়েছে কি বিবেচনায় অভ্যন্তরীণ তহবিল হতে বহিস্থ তহবিল উত্তম। দেখো বন্ধুরা, অভ্যন্তরীণ তহবিল থেকে বহিস্থ বা বাহ্যিক তহবিল উত্তম কি বিবেচনায়? করের হার বিবেচনায়। অর্থাৎ দেখো আমরা যেই পরিমাণে টাকা উপার্জন করি বা প্রতিষ্ঠান যেই পরিমাণে টাকা লাভ করে ওই টাকার উপরকে সরকারকে নির্দিষ্ট পরিমাণের একটা টাকা দিয়ে দিতে হয়, যেটাকে আমরা বলি কর বা ট্যাক্স রেট। এই ট্যাক্স রেট তখনই কমে যাবে বা করের টাকা তখনই কমে যাবে যখন আমরা বহিস্থ তহবিল ব্যবহার করব। অর্থাৎ বাইরের মানুষের কাছ থেকে টাকা ধার নিব, তখনই কি হবে? আমাদের ট্যাক্সের পরিমাণ কম দিতে হবে। এই কারণে অভ্যন্তরীণ তহবিলের তুলনায় বহিস্থ তহবিল ব্যবহার করা প্রতিষ্ঠানের জন্য ভালো। তার মানে 26-এর উত্তর হবে গ, কর। দেখো বন্ধুরা আমাদের 27 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? কোনটির জন্য তারল্য ঝুঁকি সৃষ্টি হয়? দেখো বন্ধুরা, তারল্য ঝুঁকি মানে কি? একজন বিনিয়োগকারী যখন তারল্য সংকটে ভুগবে, অর্থাৎ নগদ টাকা তার কাছে থাকবে না, এটাই হচ্ছে কি তারল্য ঝুঁকি। এবং এই তারল্য ঝুঁকি সৃষ্টি হয় ডিবেঞ্চার ক্রয়ের মাধ্যমে, অর্থাৎ ঋণপত্র ক্রয়ের মাধ্যমে। দেখো বন্ধুরা, আমরা যদি কোনো প্রতিষ্ঠানে ঋণপত্র ক্রয় করি, আমরা চাইলেই কি করতে পারি না? ওই ঋণপত্র বা ডিবেঞ্চার ওইটাকে চাইলেই নগদ অর্থে রূপান্তর করতে পারি না, যে কারণে কি তারল্য ঝুঁকি সৃষ্টি হয় ডিবেঞ্চার ক্রয়ের মাধ্যমে। 28 নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছে ব্যবসায়ীরা স্বল্পমেয়াদী তহবিলের উৎস ব্যবহার করার কারণ, অর্থাৎ তারা স্বল্পমেয়াদী উৎস কেন ব্যবহার করে? এর কারণ হচ্ছে অর্থ আদান প্রদানের সবচেয়ে দ্রুততম ও সহজ প্রক্রিয়া।
তুলনামূলক কম খরচ হয় এবং ফ্যাশ হাউসগুলো তো হবে না বন্ধুরা, এখানে হবে উপরের সবগুলো, আমাদের এখানে হয়তো বা টাইপিং মিস্টেক, উপরের সবগুলো অর্থাৎ 1 ও 2। আমাদের তাহলে 28 নম্বরের উত্তর হবে ঘ, অর্থ আদান প্রদানের দ্রুততম ও সহজ প্রক্রিয়া, তুলনামূলক কম খরচ এবং উপরে সবগুলো, অর্থাৎ 28-এর উত্তর ঘ, 1, 2 ও 3। দেখো বন্ধুরা, আমাদের 29 নম্বর প্রশ্নে কি ছিল, বলা হয়েছে সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কোনটি। বন্ধুরা, সরকারি অর্থায়নের মূল লক্ষ্য হচ্ছে সমাজ কল্যাণ করা বা জনকল্যাণ করা। দেখো আমাদের ক নম্বরের উত্তরটি রয়েছে যে সমাজ কল্যাণ নিশ্চিত করা, অর্থাৎ 29-এর উত্তর হচ্ছে ক। 30 নম্বর, অর্থাৎ আমাদের এই যশোর বোর্ড 2020 এর সবশেষ যে প্রশ্নটি আছে, দেখো নিচের কোনটি অর্থায়নের মুনাফা ভিত্তিক অভ্যন্তরীণ উৎস। দেখো বন্ধুরা, মুনাফা ভিত্তিক অভ্যন্তরীণ উৎস, এটা হচ্ছে কি আমাদের অবন্টিত মুনাফা। অবন্টিত মুনাফাই হচ্ছে কি আমাদের প্রতিষ্ঠানের মুনাফা ভিত্তিক অভ্যন্তরীণ একটি উৎস। তো আমাদের 30-এর উত্তর হবে ক, অবন্টিত মুনাফা। তো বন্ধুরা, এই ছিল আমাদের যশোর বোর্ড 2020-এর একটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।